আয়কর নথিতে প্রায় ১,৫০০ বিলাসবহুল গাড়ির তথ্য দেখানো হয়নি। রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকার। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির কার্যক্রমে উঠে এসেছে এসব তথ্য। কর আদায়ে এসব গাড়ির মালিক বা প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করে আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিআইসি। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত ৫ কর বর্ষের বিলাসবহুল গাড়ির মালিকানা নিয়ে বিআরটিএ থেকে তথ্য সংগ্রহ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সংস্থাটি দেশজুড়ে মোট ৫,৪৮৯টি বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে ১,৩০০-রও বেশি গাড়ির মালিক কর ফাইলে এসব গাড়ির তথ্য গোপন করেছেন। এর মধ্যে ৪০৯টির মালিক আবার কোনো আয়কর রিটার্নই জমা দেননি। সবগুলো গাড়ি বিআরটিএ থেকে নিবন্ধিত। প্রতিটি গাড়ির দাম ১ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে। তথ্য গোপন করা গাড়ির তালিকায় আছে টয়োটা, বিএমডব্লিউ, মার্সিডিজ, জিপ, ল্যান্ড রোভার, অডি, রেঞ্জ রোভার, পোর্শে, জাগুয়ার, রোলস রয়েস, ক্যাডিলাক, মেসার্তি, টেসলা, ফেরারি এবং ল্যাম্বরগিনি। এনবিআর জানিয়েছে, বিলাসবহুল গাড়ির তথ্য গোপন করা ব্যক্তিদের তালিকায় ব্যবসায়ী, রাজনৈতিক, সরকারি কর্মকর্তা ও তাদের পরিবার, এমনকি কর্পোরেট প্রতিষ্ঠানও আছে। মালিকরা কর ফাইলে গাড়িগুলোর তথ্য উল্লেখ করেননি, অর্থাৎ গাড়ি কেনার সমপরিমাণ আয় গোপন করেছেন। কর ফাইলে ২,৭১৯টি গাড়ির তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৪৮টির তথ্যে অসঙ্গতি পাওয়ায় আবারও তদন্ত শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর অফিসগুলোকে আইনের আওতায় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে সিআইসি। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়কর ও ভ্যাট বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া। স্নেহাশিস বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, এই যে ১৩০০ বিলাসবহুল গাড়ির মালিক রিটার্ন দেয়নি, ১,০০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার, তো এটার আদায়ের প্রক্রিয়া কি হবে? আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। তো এইখানে আসলে আদায়ের প্রক্রিয়াটা খুব কঠিন নয়, যেহেতু অলরেডি সিআইসি মানে এই ধরনের মানে যারা মোটর গাড়ির মালিক যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন। সো তার মানে তাদের সাথে যে ইটিআইএন যেটা আছে লিঙ্কড, সেটাও আইডেন্টিফাই করতে পেরেছেন। তো যেহেতু এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আসলে সংশ্লিষ্ট কর সার্কেলে এই ইনফরমেশনটা পাঠিয়ে দেওয়া, এবং পাঠিয়ে দিলে সংশ্লিষ্ট যে কর সার্কেলের কর্মকর্তারা আছেন তারা এই ফাইল বিষয়ে মানে যারা করদাতা আছেন তাদেরকে নোটিশ পাঠাবেন যে কেন আপনি রিটার্নে এই সম্পদটা বা গাড়িটা দেখাননি। এইভাবেই প্রক্রিয়াটা শুরু হবে বলে আমি মনে করি। জি স্নেহাশিস, আমরা জানি যে এসব গাড়ির যারা মালিক তারা তো আসলে অনেক সম্পদের মালিক, তারা নিয়মিত রিটার্নও হয়তো দিয়ে থাকেন, তাহলে এসব গাড়ির তথ্য কেন লুকানো হলো? আসলে দেখুন, মানে এখানে কেন লুকানো হলো এই প্রশ্নটা আসলে মানে করদাতা বা করদাতা যিনি আইনজীবী উনি হয়তো ভালো উত্তর দিতে পারবেন কেন লুকানো হলো। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে জায়গাটা আছে যে আমরা 2টা বা 3টা জায়গায় কিন্তু সক্ষমতা অর্জন করেছি। এক নাম্বার হচ্ছে বিআরটিএস সার্ভারের সাথে ইটিআইএন সার্ভারের কিন্তু লিঙ্কড, মানে আপনি কিন্তু এটা অলরেডি 2টা সার্ভারের সাথে অলরেডি কানেক্টিভিটি আছে। আইব্যাস এর সাথে ইটিআইএন সার্ভারটা কিন্তু লিঙ্ক, তার মানে সঞ্চয়পত্রের কোনো ইনফরমেশন কিন্তু আপনি গোপন করতে পারছেন না। এবং পাশাপাশি ডিপিডিসির সাথেও লিঙ্কড আছে, মানে ইলেকট্রিসিটি বিলের তথ্যের সাথে। তাহলে দেখুন, যদি এই 2টা সার্ভার লিঙ্ক থাকে তাহলে এটা তো একটা সিম্পল মানে সিস্টেমের একটা রিকনসিলিয়েশন, মানে সিস্টেম আপনাকে অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে দিবে যে দেখেন এই করদাতাগুলো মানে গাড়ির মালিক হওয়া সত্ত্বেও কিন্তু রিটার্ন দেয়নি। সো এই রিকনসিলিয়েশন বা রিপোর্টটা যদি অটোমেটিক চলে আসে তাহলে আপনার এই ধরনের মানে যারা মানে সম্পদ গোপন করেছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে সিআইসির পদক্ষেপ দরকার হবে না। এটা নর্মাল বা সংশ্লিষ্ট সার্কেল যারা আছেন তারাই কিন্তু ব্যবস্থা নিয়ে রিটার্ন প্রসেস করার আগেই কিন্তু কি মানে যারা সম্পদ গোপন করেছেন তাদের তথ্য কিন্তু তাদের হাতে চলে আসবে। তো আমি মনে করি যে এই পুরো কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন যদি না হয় তাহলে ধরেন এই সম্পদ গোপন করার প্রবণতা করদাতাদের থাকতেই পারে। রাজস্ব বোর্ড কর ফাঁকির বিষয়ে অনেকটা কঠোর হয়েছে আগের চাইতে, এবং আমরা জানি যে সামনে এনবিআর 2 ভাগ হয়ে যাবে, তাহলে পরে এই কার্যক্রম আসলে কতটা জোরদার হবে বলে আপনি মনে করেন? আমরা মনে করি যে বর্তমানে যে কার্যক্রমগুলো শুরু হয়েছে এগুলো অবশ্যই প্রশংসার দাবিদার। কারণ যারা বড় বড় করদাতা যারা আছেন, যারা অনেক সম্পদ গোপন করেন বা মানে তার যে কর দেওয়ার কথা
সেই পরিমাণ কর যারা দেন না তাদেরকে আইনের আওতায় আনাটা খুব জরুরি। কারণ দেখা যায় যারা মানে মধ্য শ্রেণী যারা আছে, যাদের হয়তো মানে স্যালারি থেকে ইনকাম হয়, মানে যাদের হয়তো ব্যবসায় নাই, তো তাদের উপরে দেখা যায় কর ভারগুলো অনেক বেশি আসে, কারণ তাদের কাছ থেকে করগুলো বেশি আহরণ হয়ে থাকে। সো এই জন্য বর্তমানে যে প্রসেসটা চালু হয়েছে সেই প্রসেসটা চলমান যদি থাকতে হয়, তাহলে এখানে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ আলাদা হলে যে কার্যক্রম স্থবির হবে তা নয়, কারণ এটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগেরই কাজ। তাহলে এই বিভাগের কাজ হবে যে ধীরে ধীরে তারা যে কর্ম পরিকল্পনা নিয়েছেন, যে এখন হয়তো বিআরটি এর মাধ্যমে গাড়ি যেগুলো গোপন হয়েছে সেগুলো বের হয়ে আসছে, ওনারা যদি আরো কিছু ইনিশিয়েটিভ নেয়, বিশেষ করে যারা অ্যাপার্টমেন্ট নিয়েছেন বা জমির মালিক কিন্তু জমিটা তার রিটার্নে দেখাচ্ছেন না, অ্যাপার্টমেন্টের মালিক কিন্তু অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছেন না, এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অনেক টাকার এফডিআর এর কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে এফডিআর আছে কিন্তু তার রিটার্নে দেখানো হচ্ছে না। ধীরে ধীরে এইভাবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, যার নাম রাখা হয়েছে, তারাও যদি এই কার্যক্রমটা চালিয়ে যান, তাহলে যারা যারা বড় বড় করদাতারা ফাঁকি দিয়ে আসছেন, তাদের এই ফাঁকি দেওয়ার পরটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। স্নেহাশিস বড়, আরও একটি বিষয় জানতে চাবো আপনার কাছে। আমরা জানি যে দেশে কিন্তু এখন আগের তুলনায় বিলাসবহুল গাড়ির আমদানি বেড়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই কর ফাঁকি দেওয়ার প্রবণতাও বেড়েছে। কর আদায়, জরিমানা সহ পাশাপাশি কি দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই বিষয়টি আসলে নিয়ন্ত্রণ করা যাবে বলে আপনি মনে করেন? আসলে দেখুন, এখন শাস্তির যে বিধানটা আছে এটা যথেষ্ট বলে আমি মনে করি। কারণ যিনি কর ফাঁকি দিয়েছেন, ধরেন কেউ যদি 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি এনে থাকেন, তাহলে উনি যদি রিটার্নে এটা না দেখিয়ে থাকেন, তার মানে উনার 2 কোটি টাকার আয় গোপন করা হয়েছে। তাহলে 2 কোটি টাকা আয়ের উপরে যদি 30% ট্যাক্স হয়, তাহলে আপনি 60 লাখ টাকা ট্যাক্স তো সরকার পাবে। আবার সুদ আছে 10% করে সুদ, এটা যদি 2 বছর চার্জ করে তাহলে সুদ আসবে। আবার জরিমানাও আছে 10%-এর উপরে। তো আপনি যদি মানে কর, সুদ এবং জরিমানা চিন্তা করেন, এটা কিন্তু কম আছে তা নয়। কিন্তু আমাদের আসলে যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে আইনের প্রয়োগ। আইনের প্রয়োগটা যদি সবচেয়ে সঠিকভাবে হয়, তাহলে মানে যারা ফাঁকি দিচ্ছেন তাদের ফাঁকি দেওয়ার প্রবণতাটা কমে আসবে। এবং সবচেয়ে জরুরি যে পদক্ষেপ আমি মনে করি, যে আপনার যারা রিটার্নে দেখাচ্ছেন না, মানে কিন্তু আপনার কি আছে, গাড়ির মালিক এনবিআর এর সাথে বিআরটি এর এই কাজটুকু করা, যে তারা যখন আপনার এই গাড়িটা নবায়ন করতে যাবে, ফিটনেস নবায়ন করতে যাবে, তখন তারা যেহেতু এটা দেখায়নি, তাহলে এমন ভাবে ব্যবস্থা করা যাতে ফিটনেসটা নবায়ন করা না হয়, মানে তারা যাতে এই গাড়িটা রাস্তায় চালাতে না পারে। তাহলে দেখবেন এরকম কিছু প্যানেল মেজার্স যদি নেওয়া হয়, তাহলে হয়তো এই ফাঁকি দেওয়ার প্রবণতাটা কমতে পারে বলে আমি মনে করি। স্নেহাশিস বড়ুয়া, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।